তেহরানে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। টার্গেট সরকারি অবকাঠামো, পাল্টা হামলায় ত্রিদেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস করল ইরান। বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে হু হু করে বাড়ছে তেলের দাম। আজও পাম্পগুলোয় ভিড়। রোববার ডিপো খুললে স্বাভাবিক হবে পরিস্থিতি। সরকার যেভাবে স্টেপ নিয়েছেন সোফার, আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি অলরাইট এবং আমরা ইনশাল্লাহ এটা উঠতে পারবো। আমার লাগবে মনে করেন 2 লিটার তেল, সেখানে অনেকে দিতে দেখা 5 লিটার 10 লিটার গাড়ি লুট করে নিতে আছে। কারণটা কি? মজুতের টান কি সেলটা আমার বেশি, স্বাভাবিক সেলের তো আমার অতিরিক্ত সেল গেছে এই আর কি। পার্লামেন্টের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, বললেন সালাউদ্দিন। জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ। পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ দেখছে না ইসি। নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনার তাগিদ বিশেষজ্ঞদের। বরিশালে 30,000 ছাত্রের এইচএসসি নিবন্ধনে ছাত্রী আসা অনিচ্ছাকৃত ভুল, বোর্ড কর্তৃপক্ষ। সংশোধন শেষে নতুন করে দেয়া হবে রেজিস্ট্রেশন কার্ড। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মার্ফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামাজিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে আবাসিক এলাকায়, স্কুল ও হাসপাতাল। ইরানের সমর ভাণ্ডারে থাকা 43টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। চলমান যুদ্ধে খুবই ভালো অবস্থানে রয়েছি আমরা। তাদের সেনা, নৌ ও বিমান 3 বাহিনী ধ্বংস হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, তার উপর তাদের নেতারাও নেই। তাদের 32টি জাহাজের সবগুলোই পানির নিচে। ইরানের প্রথম 2 স্তরের সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। একদল অসুস্থ মানসিকতার নেতাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল, অনেকের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। আমাদের সামনে 2টো পথ ছিল, হয় এই পরিস্থিতি বছরের পর বছর সহ্য করা, না হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। আমরা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনীর উপর গর্বিত আমি। মার্কিন সেন্টকম জানিয়েছে, 1 সপ্তাহে ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অঞ্চলটির দিকে রওনা দিয়েছে 3য় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জর্জ H.W. বুশ।
মার্কিন সংবাদ মাধ্যম ফক্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিনিটস শ্রেণীর রণতরীটি অতিক্রম করছে আটলান্টিক মহাসাগর। গেল মাসের মাঝামাঝি সমুদ্রে একটি পূর্ণাঙ্গ সমন্বিত যুদ্ধ দল হিসেবে প্রশিক্ষণ নিয়েছিল এটি। ফেব্রুয়ারিতে পেন্টাগনের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন 2 সপ্তাহের মাঝে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে ইউএসএস জর্জ H.W. বুশ রণতরী। তবে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছিল। এর আগে মধ্যপ্রাচ্যে আরও 2 মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ও USA জেরার্ড আর ফোর্ড মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইরানের অব্যাহত হামলায় ব্যাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। বাহরাইন, কাতার ও সৌদি আরবের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ইরানি মিসাইল আঘাত হানতেই ভয় আতঙ্কে ছুটোছুটি ইসরায়েলিদের। যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। আবাসিক এলাকা সহ কৌশলগত অবস্থানে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। শনিবার নতুন করে হামলার পরিধি বাড়ায় তেহরান। নতুন ধরনের মিসাইল দিয়ে চালানো হয় হামলা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 200-র বেশি মিসাইল ছোড়া হয়েছে। বাংকারে স্থান সংকুলন না হয় বিভিন্ন স্থাপনার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে শুক্রবারের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবারও বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। এর পাশাপাশি তেল আবিব এবং হাইফাতেও আঘাত হানে মিসাইল। শুধু ইসরায়েলি নয়, আরব দেশগুলো থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা জোরদার করেছে ইরান। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেল ক্ষেত্র। বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার। কাতারের মার্কিন ঘাঁটিতে থাকা FS-132 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। লেবাননের বেকা ভ্যালিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ গোষ্ঠীর। এক পর্যায়ে হেলিকপ্টারে আসা IDF সেনারা পিছু হটতে বাধ্য হয়। তবে বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ঘাঁটি সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। সোমবার থেকে চলমান হামলায় দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 222 জনে। আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। লেবাননের বেকা ভ্যালিতে চলছে মুহুর্মুহু গুলিবর্ষণ। নিজ ভূখণ্ডে ইসরায়েলি হেলিকপ্টারের ল্যান্ডিং ঠেকাতেই এমন কাণ্ড হিজবুল্লাহর। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, শুক্রবার সিরিয়ার দিক থেকে নবিচিতে প্রবেশ করে ইসরায়েলি সেনা বহনকারী 4টি সামরিক হেলিকপ্টার। সেগুলোর উপস্থিতি নিশ্চিত হতেই শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এ সময় কয়েকটি বিমান থেকে হামলাও চালায় ইসরায়েল। তবে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে এক পর্যায়ে IDF সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। পিছু হটার সময় তাদের লক্ষ্য করে রকেট ছোড়ে হিজবুল্লাহ। বেকা ভ্যালি ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা বিমান হামলার শিকার হয়। ত্রিপলি, টাইর ও সিদন সহ বিভিন্ন শহরেও হামলা চালায় ইসরায়েল। বাদ পড়েনি জাতিসংঘের শান্তিরক্ষী সেনাঘাঁটিও। এসব হামলায় হতাহতের শিকার বহু মানুষ। লেবাননে বর্তমানে প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। তাদের বেশিরভাগই বৈরুতের দক্ষিণ উপনগর এবং দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা। শুক্রবার হিজবুল্লাহর 115টি লক্ষ্যবস্তুতে হামলার কথা স্বীকার করেছে IDF, যার মধ্যে রয়েছে আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইরানের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম, যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় 30%। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ইসরায়েল হামলা এবং ইরানের পাল্টা প্রতিশোধে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি ও পরিবহন খাত। বৈশ্বিক তেল সরবরাহের 20% নিয়ন্ত্রণকারী হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে চরম উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। সংঘাতে নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। এশিয়ার শেয়ার বাজারে গত 6 বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখা গেছে। বিপরীতে তেলের বাজারে দেখা দিয়েছে বড় উল্লস্ফন। মার্কিন ক্রুড তেলের দাম 19% বেড়ে পৌঁছেছে
$80। জ্বালানির এই আকাশ ছোঁয়া মূল্যে বিশ্বজুড়ে নতুন করে দেখা দিয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। ডলার শক্তিশালী হওয়ায় মান হারিয়েছে ইউরো ও ব্রিটিশ পাউন্ড। জ্বালানি তেল নিতে আজও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকে দীর্ঘ লাইন। তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় ভিড় করছেন যানবাহন চালকদের অনেকে। পেট্রোল পাম্পগুলোতে সরকার নির্ধারিত নিয়মে তেল পাচ্ছে না তারা, তবে কেউ কেউ বাড়তি তেল নিতে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছে। বাড়তি তেল না পেয়ে কেউ কেউ বাকবিতণ্ডায় জড়াচ্ছে। সরকারকে পাম্পগুলোতে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। আর পাম্প মালিকরা বলছেন হঠাৎ চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে দুদিনের সাপ্তাহিক ছুটির পর রোববার ডিপো খুললে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে প্রত্যাশা তাদের। তেল ছাড়া তো মার্কেটিংয়ে জব করি, উপায়ও নাই। প্রায় 45 মিনিট ধরে জ্যামে আছে। না, এটা ঠিক আছে, একটু ইয়ে লাগতেছে, কষ্টের পরে তো পাওয়ার পর একটু স্বাভাবিক যা লাগে আর কি, হ্যাপি। বাঙালিরা হলো অতি এতেই বেশি উৎসাহিত হয়ে যায় আর কি। আমি মহাখালী দিকে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। স্বাভাবিক আমরা যেভাবে তেল উঠাই, আমরা এখন ওইভাবেই তেল উঠাইতেছি, কিন্তু মজুতের টান কি সেলটা আমার বেশি, স্বাভাবিক সেলের তো আমার অতিরিক্ত সেল গেছে। আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো বিশ্ব যাচ্ছে। সরকার যেভাবে স্টেপ নিয়েছেন সোফার, আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি অলরাইট, এবং আমরা ইনশাল্লাহ এটা উঠতে পারবো। দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। যানভিত্তিক কোটা মেনে দেয়া হচ্ছে জ্বালানি তেল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় পাম্পে ভিড় করেছেন ক্রেতারা। সকাল থেকে প্রতিটি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। ক্রেতারা বলছেন ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারে, সেই আশঙ্কায় আগেভাগে প্রয়োজন মতো পেট্রোল অকটেন সংগ্রহে রাখছেন। তবে কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত চাহিদার জন্য চাপ সৃষ্টি হয়েছে, তবে এখনো কোনো সংকট নেই। যেটুক আমাদের থেকে ছিল তার থেকে বেশি নিয়ে গেছে মানুষের, কারণ আমাদের তেল শেষ করে ফেলছে। আর শুক্র শনি 2 দিন বন্ধ থাকে না মেঘনা, তেল দিলে আমরা পাবো, আমরা সেল দিব। যেটা আনতে বিক্রি, আজকে তো যেমন ডিপো বন্ধ, তো যতক্ষণ আসা ততক্ষণ আমরা বিক্রি করবো। সবাইকে 300 টাকা করে দিচ্ছে, এবং গতকাল অনেকে দিচ্ছে বেশি দিয়ে ফেলছে আর কি, যার কারণে আজকে আসলে একটু শর্ট হয়ে গেছে। 300 টাকার তেলে দেখা গেছে আমার হাফ বেলা চালাইতে পারবো, আবার দেখা গেছে আমাকে হাফ বেলা পরে আবার কাজ বন্ধ করে তেল নিতে হবে। আবার 50 লিটারের মতো তেল লাগে, এখন আমরা পাচ্ছি 10 লিটার করে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জ্বালানি তেলের সার্বিক চিত্র সম্পর্কে জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। তারেক, ক্রেতাদের এই অতিরিক্ত চাপ কিভাবে সামাল দিচ্ছেন পাম্প মালিকরা? চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন কিনা? মারফি, দেখুন, সকালে আসলে যে পাম্পগুলোতে তেল ছিল সেগুলো দিয়ে প্রায় শেষ হয়ে যাচ্ছে, এবং এখন আমি যে পাম্পটিতে রয়েছে এখানে শুধু ডিজেল রয়েছে, তবে সেটিও কিন্তু একদমই শেষ পর্যায়ে। এবং রাজশাহীর এই যে পাম্পগুলো রয়েছে সকল পাম্পেই কিন্তু রাত থেকে এবং খুব সকাল থেকে যারা ক্রেতারা তেল নিতে এসেছেন তারা চাহিদার অতিরিক্ত বেশি কিন্তু তেল নিচ্ছেন। পাম্প মালিকরা তারা সেটিও বলছেন, এবং এই সকাল থেকে আমি যতটুকু কয়েকটি পাম্পগুলোতে ঘুরে দেখেছি যে সকাল 10টার পরই আসলে বেশিরভাগ যে পাম্পগুলো সেখানে কিন্তু তেল ফুরিয়ে গিয়েছে, এবং যারা পাম্পের সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন শুক্রবার এবং শনিবার ছুটির দিন আসলে ডিপো থেকে তেল দেওয়া বন্ধ থাকে, তবে তেলের যে চাহিদা সেটি কিন্তু রয়েছে, এবং তারা আগামীকালকে তেল আনবেন পাম্পগুলোতে, আনার পরে আসলে আগামীকাল থেকে তেল দেওয়ার যে সার্বিক কার্যক্রম সেটি চলবে। এবং যারা স্বাভাবিকভাবে আসলে তেল নেন তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে, এবং এর মধ্যে গতকালকে পরশুদিন এই কয়েকদিনে আমরা যতটুকু দেখেছি যে যাদের যতটুকু তেল দরকার তার থেকে অনেক বেশি কিন্তু তেল তারা নিয়েছেন, ফলে এই যে কৃত্রিম সংকট সকাল থেকে সেটি শুরু হয়েছে রাজশাহীর পাম্পগুলোতে। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির কারণে বাংলাদেশে তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় কিন্তু রাজশাহীতে এই তেল পাম্পগুলোতে ভিড় করছিলেন বাইক চালক থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালকরা। তারা আগে ভাগে এই পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং সিএনজি চালিত অটোরিকশা থেকে রিকশায় যে তেল এবং গ্যাস ফুরানোর আশঙ্কায় বেশিরভাগ যারা যানবাহন চালক এবং নিজস্বভাবে যারা বাইক রয়েছে যাদের সকলে কিন্তু চাহিদার অতিরিক্ত তেল সেটি কিন্তু নিয়েছেন। এবং আমি সকাল থেকে দেখেছি যে রাজশাহীর পাম্পগুলোতে দীর্ঘ
যানবাহনের যে লাইন সেটি, এবং ক্রেতারা বলছেন যে বাংলাদেশে কোনো সংকট হলেই কিন্তু সব কিছু দাম বেড়ে যায়, সেজন্য তেলের দামও আসলে দাম বাড়ার যে আশঙ্কা তারা সেটি করছেন এবং সে কারণেই তারা তেল কিনছেন সেই বিষয়টি কিন্তু বলছেন। এবং এই পাম্প মালিকরা তারা বলছেন যে সকলে কিন্তু আতঙ্কিত হয়েই দাম বাড়ার এবং সংকট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা তেল আগেভাগেই চাহিদার অতিরিক্ত তেল দিয়েছেন, এ কারণে এই কৃত্রিম সংকট হয়েছে। তবে পাম্প মালিকরা বলছেন যে আগামীকালকে কিন্তু ডিপো থেকে তেল আনবে এবং এখন পর্যন্ত পর্যাপ্ত যে তেলের সরবরাহ সেটি রয়েছে। তেল নিয়ে কিন্তু কালকে থেকে যে সংকট সেটি কিন্তু হবে না, পাম্প মালিকরা তেমনটি বলছেন। মারফি। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। খামখেয়ালি নয়, জাতীয় সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ত্রয়োদশ সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপি এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। গুলশানে চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সকাল 10টায় শুরু হয় কর্মশালা। তথ্যমন্ত্রী বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন, নেওয়া হয়েছে প্রস্তুতিও। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন। জানা গেছে, সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে এমপিদের ধারণা দেওয়া হচ্ছে। এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। ফ্রেশ পার্লামেন্টারিয়ানরা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো, তাদের ভিতরে কোনো প্রিকনসিভড আইডিয়া না থাকলে ভালো মতো লার্নিংটা হয়। এটাই আমরা, যেমন একটা ফ্রেশ বেবি তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরের থেকে ফ্রেশ কালচার শিখে, সেইভাবে আমরা নবীন পার্লামেন্টারিয়ানদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। আমরা যাচ্ছি তার কাছে। অহন, সকালের সেশন তো শেষ, নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা কি বললেন এই বিষয়ে? সবাই বলছেন যে কর্মশালাটি, সেই কর্মশালায় তারা যা শিখছেন নিশ্চয়ই সেই শেখার মধ্য দিয়েই আগামী সংসদ আরও কার্যকর করবেন। এখনও আসছেন, অর্থাৎ বিকাল 3টায় যেটি শুরু হওয়ার কথা সেটি শুরু হতে আর বেশি সময় নেই, যে কারণেই আমরা দেখছিলাম বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা এবং কুমিল্লা অঞ্চলের সংসদ সদস্যরাও আসছেন এবং তারা বলছিলেন, ঢোকার আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন একই কথা, সকাল থেকেই যা বলছিলাম শুনছিলাম সেটি সংসদকে কতটা বেশি কার্যকর করা যায়, বিশেষ করে পয়েন্ট অফ অর্ডার কীভাবে তুলতে হয়, অথবা রাষ্ট্রপতির ভাষণের যে আলোচনা সেটি বা কীভাবে করতে হবে, অন্যান্য আরও বিষয় আছে, শোক প্রস্তাব কীভাবে আনয়ন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেটি এই কর্মশালাটি নিশ্চয়ই যারা তরুণ আছেন, বিশেষ করে 208 জন বিএনপির সংসদ সদস্যদের মধ্যে 146 জন একেবারেই নতুন, প্রথমবারের মতো সংসদে যাবেন, সেই সব সংসদ সদস্যদের অনেক কিছুই শেখার আছে, সেইগুলো যারা অভিজ্ঞ আছেন তারা শেখাচ্ছেন একেবারে হাতে কলমে। গতকাল তারেক রহমান যখন এই কর্মশালাটির উদ্বোধন করে যান, তারপর থেকে বেশ কয়েকটি সেশনে ভাগ করা হয়েছে এবং সকাল থেকেও আজ 2টি সেশন হয়ে গেল এবং বিকালে আজ সবশেষ সেশনটি হওয়ার মধ্য দিয়ে নিশ্চয়ই এই বার্তাই দিতে চান গণতান্ত্রিক বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় সংসদ যদি কার্যকর না হয়, যদি জন আকাঙ্ক্ষার প্রতিফলন যদি না ঘটে, তাহলে দিন শেষে আসলে এই সংসদ দিয়ে দেশের এগিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটি অনেকটাই বিঘ্ন হবে এবং যে কারণেই বলা হচ্ছে যে সংসদকে কার্যকর করতে হবে। আর সেই সংসদকে কার্যকর করার নিমিত্তেই এবং আমি যেমনটি বলছিলাম, প্রায় 3 ভাগের 2 ভাগেই নতুন, একেবারে নতুন, প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন 146 জন সংসদ সদস্য, তাদেরকে নিশ্চয়ই শিখিয়ে পড়িয়ে নেওয়ার ব্যাপার আছে। এবং আমরা দেখছিলাম জহিরুদ্দিন স্বপনও কথা বলছিলেন, তিনি বলছিলেন যে তাদেরকে কিভাবে খামখেয়ালিপনা নয় বরং স্পিকারকে প্রধান মেনে কিভাবে করা যায়। এর আগেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও বলছিলেন যে একেবারে নতুনদের শুধু নয়, পুরাতনদেরও আরও নতুন করে অনেক কিছু শেখার আছে, দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেইভাবে শিখিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে। একাধিক মামলায় সে সময় তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তারের পর প্রায় 18 মাস তিনি কারাগারে ছিলেন।
পরে 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। 111-এর সরকারের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে। পরে আদালত থেকে ন্যায় বিচার পেয়ে মামলা থেকে নিস্তার পান তিনি। বিএনপি নেতাদের দাবি, সবগুলো মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবুও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দলের নেতৃত্ব ধরে রেখেছেন তারেক রহমান। দলের ভবিষ্যৎ রাজনীতির জন্য তার ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করেন তারা। এই দিনটিতে মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও কর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নয়াপল্টন ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজের অগ্রগতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক ক্ষেত্রেই তারা এখনও বঞ্চনার শিকার। তাই নারী অধিকার ও সমতা নিশ্চিতের পাশাপাশি সব পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর দাবি জানান তারা। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, নারীদের যথাযথ মূল্যায়ন করা হলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আমাদের নারীরা যারা এমপি হওয়ার যোগ্য তারা এমপি হবেন, যারা কমিশনার হওয়ার যোগ্য তারা কমিশনার হবেন, যারা নেতৃত্ব করার যোগ্য তারা নেতৃত্ব দিবেন আগামীতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নারীদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে নারীদের জন্য শুভ সূচনা করেছেন, তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না ইসি। ঈদের পর নির্বাচন আয়োজনে শিগগিরই বৈঠকে বসবে কমিশন। নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দলীয় সরকারে প্রভাবিত না হয়ে নির্বাচন আয়োজনই হবে ইসির চ্যালেঞ্জ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে। সেই অনুযায়ী ঢাকার 2 সিটির মেয়াদ পূর্ণ হয়েছে গত বছর, আর চট্টগ্রামে শেষ হয়েছে এবছর 22 ফেব্রুয়ারি। কমিশন বলছে, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ না থাকলেও এসব নির্বাচন আয়োজন নিয়ে সভায় বসবে কমিশন। আগে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব, ওয়ার্ক প্ল্যান করার পরে কি বলে যে আমরা চ্যালেঞ্জ অ্যাসেস করব। এই মুহূর্তে তো আমাদের কোনো চ্যালেঞ্জ আমরা দেখতেছি না। কমিশন বসবে, আমাদের নির্বাচনী কর্ম পরিকল্পনা প্রণয়ন করবে, 1 by 1 ইনশাআল্লাহ ইলেকশনগুলো হবে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক প্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার গঠন করা অপরিহার্য। দ্রুততার সাথে এগুলোতে নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ। ওটাই সাংবিধানিক ম্যান্ডেট, ওটাই আইনি বাধ্যবাধকতা। দলীয় সরকারের অধীনে যে নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনা থেকে যায়, তাই আমাদের এটা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় সিটি কর্পোরেশনগুলোর আইন মোটামুটি গ্রহণযোগ্য। সিটি কর্পোরেশনের এই আইনগুলো দিয়ে নির্বাচন করা সম্ভবপর হতো এবং এতে সমস্যা হতো না। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও গুরুত্ব দেন স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের ওপর। প্রশাসক নিয়োগের পরিবর্তে যদি যে অবস্থা ছিল, যারা ছিলেন তারা থাকা অবস্থায় যদি ভোট হতো, তাহলে আমার কাছে মনে হয় এটা আরও ভালো হতো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্যতা বেশি পেত। নির্বাচিত প্রতিনিধি সে তো 5 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন বা 4 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। সবাই কিন্তু তার উপরে ভরসা করে দীর্ঘমেয়াদের পরিকল্পনা এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে আগ্রহী হবে এবং তারা মনোনিবেশ করতে পারবেন। কিন্তু যদি প্রশাসক থাকেন, সে তো আসলে সাময়িক সময়ের জন্য, সুতরাং সেই সময়ে আসলে একটা সুন্দরভাবে সংগঠিতভাবে কাজ করা কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে বাধাগ্রস্ত হবে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই দ্রুত নির্বাচনের কথা বলেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর 1 সপ্তাহের মাথায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের দক্ষতা বৃদ্ধি ও সিভিল প্রশাসনের সক্ষমতার স্বার্থে সশস্ত্র বাহিনীর স্ব ইউনিটে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন, সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকলে সামরিক ও সিভিল উভয় প্রশাসন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। রিয়াজ রেহানের রিপোর্ট।
উত্তাল জুলাই 2024। একদিকে ছাত্র জনতা, অপরদিকে তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। রক্তক্ষয়ী এমন সংঘাতের দিনে ইনেট টু সিভিল পাওয়ার বা সাংবিধানিক ক্ষমতা বলে সশস্ত্র বাহিনী মোতায়েন করে সরকার। রুটিন করে প্রায় 30,000 সদস্য দায়িত্ব পালন করে সারা দেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই সামাল দেয় সশস্ত্র বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের মাথায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো ধরনের প্রাণহানি ছাড়াই অনুষ্ঠিত হয়, যাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল সশস্ত্র বাহিনীর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার উন্নতিতে যেমন দারুণ ভূমিকা আছে সশস্ত্র বাহিনীর, তেমনি দীর্ঘ সময় সিভিল প্রশাসনের সঙ্গে মোতায়েন থাকলে সামরিক ও সিভিল দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয় সমানভাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সিভিল প্রশাসনকে দিয়ে উন্নয়ন ঘটাতে হবে। দেখুন, একটা দেশ মাসের পর মাস, বছরের পর বছর তো সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা উদ্ধারের দায়িত্ব দিয়ে থাকতে পারে না। প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন হলো রাষ্ট্রের প্রতিরক্ষা, এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী খুব বেশি বড়ও না। সরকার যত তাড়াতাড়ি পারে লোকাল গভর্নমেন্ট যে ইয়েগুলি ইলেকশনসগুলি, যেমন ইউনিয়ন এবং উপজেলা, এগুলি যদি তাড়াতাড়ি দিয়ে দিতে পারে, বিকজ এরা যে এই যে আমাদের যারা নাকি ইলেক্টেড গভর্নমেন্ট অ্যাট দ্য লোয়ার লেভেল বা গ্রাসরুট লেভেলে, দে আর ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চেন অফ কমান্ড মেনটেন করা। এনারা যদি যত তাড়াতাড়ি প্লেস হবে তত তাড়াতাড়ি কিন্তু সরকারের জন্য ইজি হবে যে ল অ্যান্ড অর্ডারটা সিচুয়েশনটা মেনটেন করা। সাংবিধানিক ক্ষমতা বলে যেহেতু স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে কোনো সময় মোতায়েনের সুযোগ আছে, সেহেতু এখনই সামরিক বাহিনীকে প্রত্যাহারের মোক্ষম সময় বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশ সেনাবাহিনী ওভার স্ট্রেসড, মানে ক্যাপাবিলিটির চেয়ে বেশি স্ট্রেসড আছে, মানে বিয়ন্ড ক্যাপাবিলিটি। তো আই এম শিওর ওরা দিস দ্য হাই টাইম বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ব্যারাকে চলে যাবে এবং চলে গিয়ে এই যে লস্ট টাইমটা, যেটা এই যে লস্ট ট্রেনিং, লস্ট মেনটেন্যান্স, লস্ট যে ফিটনেস ফর ওয়ার শর্টকামিংসগুলো আছে, ওগুলি যাতে পুরা করতে পারে। এখন তাদের ছুটি দিতেই হবে, না হলে এটা দুই ধরনের ক্ষতি। এক হলো প্রতিরক্ষা ব্যবস্থাই আমূল দুর্বলতায় পড়বে, সেনাবাহিনীতে মানে প্রশিক্ষণের ঘাটতি তৈরি হবে, দক্ষতার ঘাটতি তৈরি হবে। দ্বিতীয়ত, সিভিল প্রশাসনের সক্ষমতা কখনোই বাড়বে না, তারা সেনাবাহিনীর উপর নির্ভরশীল থেকে যাবে। বিশ্লেষকদের সঙ্গে একমত থাকলেও এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই সদস্য। অপ্রয়োজনীয় ব্যবহার হচ্ছে না, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হচ্ছে না, জনস্বার্থেই ব্যবহার হচ্ছে, জনশৃঙ্খলার প্রয়োজনেই ব্যবহার হচ্ছে। অতএব এটা আমার কাছে মনে হয়েছে যে বৃহত্তর স্বার্থেই এটা কাজ করছে। ডেফিনেটলি আবার থাকবে না, সেটাও বৃহত্তর স্বার্থে থাকবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রীয় বাহিনীগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পর সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একাধিক সদস্য। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনে শিশু প্রহর ঘিরে জমে ওঠে অমর একুশে বইমেলা। সকাল থেকে শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের আনাগোনায় মুখর ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মূল প্রাঙ্গণ। হরেক রকম বই কেনার পাশাপাশি পাপেট শো সহ নানা আয়োজনে মেতেছে শিশুরা। পাপেট শোর মাধ্যমে শিশুদের বার্তা দেওয়া হয় বই পড়া আর ভালো কাজের। বায়োস্কোপে দেখানো হয় শিক্ষামূলক নানা গল্প। শিশুদের নিয়ে পরিবারের বড় সদস্যদের পদচারণায় উপভোগ্য হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশুদের কিনে দিচ্ছেন নানা পছন্দের বই। অভিভাবকরা বলছেন, এই ধরনের আয়োজন চার দেয়ালের গণ্ডি থেকে বেরিয়ে শিশুদের মনোজগৎ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে, সেই সাথে নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে। ছোটবেলা থেকে বাবা মার সাথে আসতাম যে বই মেলা হবে, তো আমরাও চাই যে আমাদের বাচ্চারাও সেই জিনিসটা তাদের ভেতরে আনুক। টিভিতে দেখা যায় সিসিমপুর দেখে, তো ওদের ওইটার একটা আগ্রহ আছে। যখন বলা হয় যে তুমি কি যাবে, এখানে সিসিমপুর আছে, তখন তো মানে ওদের বাদ ভাঙা আনন্দ। বই দেখেছি, তারপর পাপেট শো, অন্যান্য জিনিসপত্র, মানে এগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। বই পড়তে অনেক ভালো লাগে। বই পড়ার মাধ্যমে বেশ কিছু মেসেজ পাওয়া যায়, প্রত্যেকটা বইতেই কিছু না কিছু শেখার আছে। নরসিংদী পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করতে পারবে না
তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সকাল 8:30টায় পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার পরীক্ষা করেন তিনি। বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফ অনুপস্থিতি থাকায় ক্ষোভ প্রকাশ করেন সাখাওয়াত হোসেন। পরে জরুরি বিভাগ থেকে শুরু করে প্যাথোলজি ল্যাব এবং বহির্বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুদ ঠিক আছে কিনা সে বিষয়ে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। ডাক্তারদের জবটা তো সাংঘাতিক মানবিক একটা জব। আমরা তো বিপদে পড়লে ওনাদের কাছে যাই, ওনাদের হাসি মুখটা দেখলে অনেকটা ভালো হয়ে যায়। আমরা তো বলতেছি আমরা জনগণের গোর দৌড়ে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো, পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়ে। এই তো সিনারিও বললাম, এখন আমি চাই আমি আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করি। ছাত্র হিসেবে ফর্ম পূরণ করলেও রেজিস্ট্রেশন কার্ড এসেছে ছাত্রীর, এমন বিভ্রান্তিকর ঘটনা ঘটেছে বরিশালে। আগামী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮১,০০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন, যার মধ্যে ছাত্রের সংখ্যা ৩০,১৩২ জন। বিপুল সংখ্যক এই ছাত্রের নিবন্ধনে জেন্ডার লেখা হয়েছে ফিমেল। বোর্ড কর্তৃপক্ষের দাবি, অনিচ্ছাকৃত ভুলটি শোধরাতে এরই মধ্যে নেওয়া হয়েছে পদক্ষেপ। ১ মার্চ থেকে শুরু হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ। তবে এর আগেই রেজিস্ট্রেশন কার্ডে ধরা পড়ে মারাত্মক ভুল। ছাত্রদের রেজিস্ট্রেশন কার্ডে জেন্ডার লেখা হয়েছে ফিমেল। ফর্ম ফিল আপের মাঝে স্যাররা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল, যে রেজিস্ট্রেশন কার্ডে আসলে আমাদের যারা ছেলেরা আছি তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন কার্ডে একটি ভুল হয়েছিল, প্রত্যেকের রেজিস্ট্রেশন কার্ডে ফিমেল লেখা আসছিল। ছেলেদের এই যে রেজিস্ট্রেশন কার্ডে এই জায়গায় ফিমেল আসছে, তো আমরা সবাই এটা একটা দুশ্চিন্তার বিষয়। আমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটি দিয়েছি সেখানে আমাদের জেন্ডার চেঞ্জ করছে, এখানে আমাদের মেলের জায়গায় ফিমেল দিচ্ছে। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলেন, কম্পিউটার শাখার ভুলই এমন গরমিল হয়েছে। বোর্ড চেয়ারম্যান জানান, ভুল রেজিস্ট্রেশন কার্ডগুলো প্রত্যাহার করে সংশোধিত নতুন কার্ড বিতরণের কার্যক্রম চলমান আছে। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি শোকজ করা হয়েছে সিস্টেম অ্যানালিস্ট সহ কম্পিউটার শাখার ৫ জনকে। কমিটি করছি, কমিটির কাছ থেকে আমি রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পাওয়ার পরে আমি এইটার সাথে যারা সংশ্লিষ্ট কম্পিউটার শাখারও আছে তাদের আমি শোকজ করছি, যেটা ফিমেল যেটা ভুলটা ওটা সংশোধন করে আমি সমস্ত কলেজকে, ছাত্রদের এখানে আসতে হবে না, অধ্যক্ষরা এসে নিয়ে যাচ্ছে। ভুল স্বীকার করে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই শোকজ নোটিশের জবাব দেবেন। প্রিন্টিংয়ের আগে কোনো হয়তো আমার খেয়ালিপনা ছিল বা তখন ইনস্ট্যান্স কোন মুডে ছিলাম জানি না, যাই হোক আমি ভুল ডাটাটা নিয়ে আমি প্রিন্টিংয়ে চলে গেছি। রিয়েল ডাটাটা আমার কাছেই ছিল, তো ওই ভুল ডাটাটা নিয়ে যাওয়ার কারণে ভুল প্রিন্ট হয়ে গেছে। প্রতিষ্ঠানের লজিক অনুযায়ী প্রতিষ্ঠান তো একটা শোকজ করবে, তো অলরেডি এক ব্যাখ্যাও দিয়েছি ওনাদের কাছে যে কী কারণে এটা হয়েছে আমার হাত দিয়ে, তো এখন শোকজ করছে, শোকজের জবাব দেব। পাবলিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে এমন গাফিলতির যথাযথ জবাবদিহিতা নিশ্চিতের দাবি এই শিক্ষক নেতার। যারা মেল তাদেরকেও ফিমেল হিসাবে রেজিস্ট্রেশন করে, এটা একটুখানি ভুল না, এটা অত্যন্ত বড় ভুল। বরিশাল শিক্ষা বোর্ড এটাকে খুব ভালো করে দেখা উচিত ছিল, এটা তাদের ব্যর্থতা। বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে এটি বড় কোনো ভুল নয়, ভুল সংশোধনে এরই মধ্যে উদ্যোগও গ্রহণ করা হয়েছে। তবে ছোট্ট এই ভুলের কারণে ছাত্রদের মানসিক স্বাস্থ্যে যে প্রভাব পড়েছে এই প্রশ্নের উত্তর কে দিবে? তাছাড়া ৩০,০০০ রেজিস্ট্রেশন কার্ড নতুন করে ছাপাতে অপচয় হবে সরকারি অর্থ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ইউরোপিয়ান ফুটবলের খবর। লা লিগা সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এফএ কাপে ওলসকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। অন্যদিকে বুন্দেসলিগায় জিতেছে বায়ার্ন মিউনিখ। ফেদ্রিকো ভালভার্দে ব্রিলিয়ান্সে শেষ মুহূর্তের নাটকীয়তায় লা লিগায় ২-১ গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। টানা ২ হারের হতাশা পেছনে ফেলার লক্ষ্যে সেল্টা ভিগোর ঘরের মাঠ এস্তাদিও দে বালাইদোজে
মাঠে নেমে চুয়োমিনির গোলে ম্যাচের 11 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 25 মিনিটে বোরহা ইগলেসিয়াসের গোলে স্বাগতিকরা সমতায় ফেরে। প্রথমার্ধে আর গোল হয়নি, দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ছিল গোল শূন্য। ম্যাচ যখন নিশ্চিত ড্রর দিকে তখনই ভালভার্দের এন্ট্রি। প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে উরুগুয়ান মিডফিল্ডারের শট যখন জালে জড়ালো, ম্যাচের তখন অতিরিক্ত সময়েরও শেষ মিনিট। গোল দুটো বাদে পুরো ম্যাচে রিয়াল শট নিয়েছে আর মাত্র একটা। বোঝাই যাচ্ছে কেমন যাচ্ছে রিয়ালের দিন। এই জয়ে 27 ম্যাচে 20 জয় ও 3 ড্রয়ে 63 পয়েন্ট নিয়ে দুয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে 64 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। 27 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সেল্টা ভিগো। এফএ কাপে উলভসকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি লিভারপুল। ম্যাচের 51 মিনিটে গেটলক ভাঙেন অ্যান্ড্রু রবার্টসন। 2 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। ম্যাচের 74 মিনিটে গোল করেন কার্টিস জোন্স। অতিরিক্ত সময় হিচানের গোলে ব্যবধান কমায় উলভস। বুন্দেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডব্যাখকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের 33 মিনিটেই দলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনরাড লাইমের। 57 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জামাল মুজিয়ালা। 79 মিনিটে হালি পূর্ণ করেন নিকোলাস জ্যাকসন। 89 মিনিটে ব্যবধান কমান ওয়েল মহিয়া। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। এএফসি নারী এশিয়ান কাপের খবর। গ্রুপ পর্বে বাংলাদেশ নারী দলের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে সিডনি থেকে পার্থের পথে ঋতুপর্ণা চাকমারা। 9 মার্চ পার্থে ম্যাচ খেলতে বাংলাদেশ দল সিডনি ছেড়েছে। বাংলাদেশ সময় সকাল 8টায় পার্থের উদ্দেশ্যে রওনা করেছেন ফুটবলাররা। পার্থ সময় 2:30 এবং বাংলাদেশ সময় 12:30টায় আফিদা ঋতুপর্ণাদের পৌঁছানোর কথা। সিডনি থেকে পার্থের সময় 3 ঘন্টা পিছিয়ে এবং বাংলাদেশের চেয়ে 2 ঘন্টা এগিয়ে। পার্থে বাংলাদেশ দল আজ অনুশীলন করবে কিনা এখনো ঠিক হয়নি। উজবেকিস্তান দলও আজ পার্থে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে উজবেকিস্তানকে হারাতেই হবে। পাশাপাশি নজর রাখতে হবে অন্য দুটি গ্রুপের দিকেও। ইউরোপিয়ান ফুটবলের খবর। লা লিগা সেল্টা ভিগোকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এফএ কাপে উলভসকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। অন্যদিকে বুন্দেসলিগায় জিতেছে বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান লিগের নাপোলি। সেল্টা ভিগোর ঘরের মাঠ স্তাদিও দে বালাইদোজে চুয়োমেনির গোলে ম্যাচের 11 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 25 মিনিটে বোরজা ইগলেসিয়াস গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। প্রথমার্ধে আর গোল হয়নি, দ্বিতীয়ার্ধেও প্রায় পুরোটা সময় ছিল গোল শূন্য। কিন্তু 95তম মিনিটে গোল করে রিয়ালকে পূর্ণ 3 পয়েন্ট এনে দেন ফেদেরিকো ভালভার্দে। এদিকে এফএ কাপে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি লিভারপুল। ম্যাচের 51 মিনিটে ডেডলক ভাঙেন অ্যান্ড্রু রবার্টসন। 2 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। ম্যাচের 74 মিনিটে গোল করেন কার্টিস জোন্স। ম্যাচের অতিরিক্ত সময় হিচানেল গোলে ব্যবধান কমায় উলভস। টি-20 বিশ্বকাপের খবর। আহমেদাবাদে আগামীকাল ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ফিন এলাইনের ঝোড়ে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দেয় কিউইরা। আর দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড 499 রান ও 34 ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ফাইনালেও নজর থাকবে নিউজিল্যান্ডের ফিন অ্যানেল আর ম্যাট হেনরির দিকে। ভারতের হয়ে নজর কাড়তে পারেন ইরফান, সঞ্জু স্যামসন, জাসপ্রীত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুদলই ফাইনাল খেলেছিল। মধ্যপ্রাচ্যের কুয়েতে চলমান সংঘাতে প্রাণ গেল সন্দ্বীপের আরও এক যুবকের। তার পরিবারে এখন কান্নার রোল। পুরো গ্রামের শোকের ছায়া। মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি সবার। 4 দিন আগে সন্দ্বীপের আরেকজন নিহত হন বাহরাইনে।
বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে মোবাইলে কথা বলেন ৩০ বছর বয়সী জাহেদ। রাতে কুয়েত থেকে তার মৃত্যুর খবর পায় পরিবার। নিহত জাহেদ কুয়েতের জারা সালমি এলাকায় মরু অঞ্চলে উট পালনের কাজ করতেন। সহকর্মীদের কেউ বলছেন ক্ষেপণাস্ত্রের আঘাতে, কেউ বলছেন মাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছে। তার বাড়ি সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। পরিবারে এখন শোকের ছায়া। প্রায় ২.৫ বছর আগে কুয়েত যান জাহেদ। তার স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে। মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে এলাকায়। মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। তার একটা ছেলে আছে প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আমাদের এই ঘর দুয়ার নাই। এর আগে গত সোমবার বাহরাইনে মিসাইলের আঘাতে নিহত হন সন্দ্বীপের আজিমপুরের যুবক তারেক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে পাল্টা হামলা চালাবে না ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে প্রতিবেশী মুসলিম দেশগুলোর উপর হামলার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। অবস্থার স্পষ্ট করে বলেন, আরব দেশগুলোর উপর হামলার কোনো অভিপ্রায় ছিল না তেহরানের। আরব দেশগুলোর ভূখণ্ড মার্কিন হামলায় ব্যবহৃত করতে না দিলে ইরানের দিক থেকেও শান্তি বজায় রাখার আশ্বাস দেন তিনি। এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের মুঠোফোনে বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর কোনো আতঙ্ক নেই বলেও দাবি করা হয় খুদে বার্তায়। ইরানের সাথে লড়াইয়ের জন্য পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের, এমনটি জানিয়েছে হোয়াইট হাউস। এর মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, চলমান যুদ্ধ সামাল দিতে প্রস্তুত মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে সব ধরনের ক্ষেপণাস্ত্র, অস্ত্র এবং গোলা বারুদ মজুদ রয়েছে। এর পাশাপাশি সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান এবং অস্ত্র সরবরাহকারী ব্যবসায়ীদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কিভাবে আরও সমরাস্ত্র মার্কিন বাহিনীকে সরবরাহ করা যায় সে প্রক্রিয়াও চলছে বলে জানান লেভিট। ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর এই অনুমোদন দেয়। এর ফলে মিত্র ইসরায়েলকে $15 কোটি বেশি মূল্যের সমরাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। যেসব সমরাস্ত্র সরবরাহ করা হবে তার মধ্যে অন্যতম BLEU বোমা। এর পাশাপাশি বিভিন্ন লজিস্টিক্স ও প্রযুক্তিগত সহায়তা করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দ্রুততম সময়ের মধ্যে এসব অস্ত্র সরবরাহ করা হবে। এই লক্ষ্যে বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। চাপে পড়ে রাশিয়ার উপর থেকে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ট। হরমুজ প্রণালী বন্ধের জেরে তেলের বাজারে যে টালমাটাল দশা তৈরি হয়েছে তা সামাল দিতে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অবরোধের আওতায় সাগরে আটকে থাকা রাশিয়ার লাখ লাখ ব্যারেল তেল প্রবেশ করতে পারবে ভারতে। হরমুজ প্রণালী বন্ধের জেরে তেলের বাজারে টালমাটাল দশা, নাজেহাল বিশ্ব। আজ লেগেছে যুক্তরাষ্ট্রেও, যার প্রমাণ সংকট মোকাবেলায় দেশটির সাম্প্রতিক চেষ্টা। একদিন আগেই সাগরে আটকে থাকা নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ার ক্রুড যাতে ভারতে প্রবেশ করতে পারে 30 দিনের জন্য সে বিষয়ে ছাড় দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একদিনের মাথায় ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী জানালেন, বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ কিছুটা স্বাভাবিক রাখতে রাশিয়ার তেলের ওপর থেকে আরও কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, আর সেই জ্বালানি প্রবেশ করতে পারবে ভারতে। ভারতকে রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেল ক্রয় বন্ধ করতে বলেছিলাম, তারা সেটা করেছিল। যুক্তরাষ্ট্রের তেল দিয়ে চাহিদা পূরণ করতে যাচ্ছিল তারা, কিন্তু বিশ্বজুড়ে তৈরি হওয়া সাময়িক শূন্যতা পূরণে ভারতকে অনুমতি দিয়েছি রাশিয়ার কাছ থেকে তেল নিতে। আরও কিছু নিষেধাজ্ঞাও তুলে নিতে পারি। সাগরে অবরোধের আওতায় রাশিয়ার লাখ লাখ ব্যারেল তেল আছে, সেগুলো ব্যবহারের মাধ্যমে সরবরাহ তৈরি করতে পারি। হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিতেও কাজ চলছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী। আগে সেন্টকমের কাছ থেকে শুনতে চাই, তারা যখন মনে করবে ওই রুট নিরাপদ তখনই ব্যবহার হবে। ইরানের এবং চীনের কয়েকটি নৌযানকে ওই পথে যেতে দেখা গেছে। আমরাও সমাধানের চেষ্টায় আছি। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে রাশিয়ার তেলের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে, এমন কথা জানিয়েছে ক্রেমলিন।
ইরান যুদ্ধের জেরে রাশিয়ার জ্বালানির চাহিদায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাচ্ছি। তেল ও গ্যাস দুটির ক্ষেত্রেই রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী। চুক্তি অনুযায়ী সরবরাহের সক্ষমতাও আছে। তবে ভারতের কাছে কি পরিমাণ তেল সরবরাহ করবে মস্কো তা প্রকাশ করেননি পেসকভ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।